ভাই ফোনের পেছনে একটা 8 জিবি ফ্যান ঘুরছে, ব্যাটারি দিয়েছে আবার 7000 mAh এর, আবার পানিতে চুবিয়ে দিলেও নাকি কিচ্ছু হবে না। শুনে মনে হচ্ছে কোনো গেমিং পিসির স্পেক্স বলছি, কিন্তু না, এই সবকিছু নিয়ে এসেছে ওপো তাদের নতুন K13 টার্বো প্রোতে। তো চলুন আজকের আসল পাওয়ারটা টেস্ট করে দেখি ফোনটা আসলে গেমিং এ কেমন আর ফোনটা কাদের জন্য ভালো হবে সেসব নিয়ে কথা বলবো। আমি পারভেজ জামান স্বাধীন আর আপনারা দেখছেন টেকিপার। ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 45,000 টাকার আশেপাশে। আর ফোনটা যদি বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট 2 অবস্থিত 61 নং দোকান কি ফোন লাগবে থেকে পারচেস করেন তাহলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। ফোনটা হাতে নিলে আপনার চোখ চলে যাবে এর ব্যাক প্যানেলটার দিকে। আমাদের কাছে দুইটা কালারই আছে, একটা হচ্ছে সিলভার নাইট আর একটা হচ্ছে পার্পল প্যান্থম। সত্যি বলতে সিলভার কালারটার থেকে পার্পল কালারটা দেখতে বেশ জোস এবং গেমিং একটা ভাইব আছে। এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, ফোনটি প্লাস্টিক বিল্ডের হলেও এর ফিনিশিং এবং গেমিং অ্যাস্থেটিক ডিজাইন এটিকে আরো প্রিমিয়াম লুক দিয়েছে। সেই সাথে 8.3 mm থিকনেসের এই ফোনটা 208 গ্রাম ওজনের, তাই ফোনটা হাতে নিলে একটু ভারীই লাগে, কিন্তু ওয়েট ব্যালেন্সটা যথেষ্ট ভালো, তাই ঘন্টার পর ঘন্টা গেম খেললেও হাতে কোনো পেইন ফিল হয় না। এতে থাকা শক্তিশালী হার্ডওয়্যার আর বিশাল ব্যাটারি ধরে রাখার জন্য কিছু তো ছাড় দিতেই হয়েছে। ফোনটাতে থাকছে না কোনো হেডফোন জ্যাক, তাই অডিওর জন্য আপনাকে টাইপ সি পোর্ট ব্যবহার করতে হবে, যদিও আজকাল এটা খুবই কমন। তাছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার সহ উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশেই আয়ার ব্লাস্টারটাও পাচ্ছেন। সেই সাথে এর নিচের দিকে পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। যাই হোক, এবার আসি এর মূল আকর্ষণ, এর পেছনের ফ্যানে। ক্যামেরা মডিউলের নিচেই দেখবেন একটা গোল চাকতি, আর ওইটাই হচ্ছে একটা মিনি সেন্ট্রিফিউগাল ফ্যান। আর যখন এটা 18,000 RPM স্পিডে ঘুরতে শুরু করে আর চারপাশের RGB লাইটগুলো জ্বলে ওঠে, তখন ভাই ফিলটাই অন্যরকম। মনে হয় যেন পকেটে একটা ছোটখাটো গেমিং পিসি নিয়ে ঘুরতেছি। এছাড়াও আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফ্যানটায় বাতাস ঢোকা ও বেরোনোর জন্য ভেন্ট থাকার পরেও ফোনটায় থাকছে IP68 আর IP69 এর রেটিং, মানে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। আমাদের টেস্টিং এ ফোনটাকে পানিতে চুবিয়েও দেখেছি, কিচ্ছু হয়নি। তবে হ্যাঁ, পানিতে সার্ভাইভ করতে পারলেও ধুলোবালির সাথে এর একটু দুশ্মনী আছে, কারণ এতে কোনো ডাস্ট রেটিং নেই। এজন্যই হয়তো বক্সের ভেতর ফ্যানটা পরিষ্কার রাখার জন্য একটা ছোট ব্রাশ দিয়েছে ওপো। এখন কথা হচ্ছে এই ফ্যানটাকে আসলেই কাজের নাকি শুধু দেখতেই সুন্দর। সত্যি বলতে আমার টেস্টিং এর এক্সপিরিয়েন্স একটু মিক্সড। তো চলুন এবারের পারফরমেন্সের কথা বলি। ফোনটা দিয়ে আমরা অনেকগুলো টেস্ট করেছি। আনতুতুতে 19,28,675 স্কোর, গিগবেঞ্চে সিঙ্গেল করে 2109 এবং মাল্টি করে 6,550 স্কোর পেয়েছি। তাছাড়া ফোনটাকে আর একটু চাপ দিতে আমরা 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট চালিয়েছি। এই টেস্টে ফোনটার টেম্পারেচার 46 ডিগ্রি পর্যন্ত উঠেছিল এবং এর স্টেবিলিটি স্কোর ছিল মাত্র 73%। এরপর আনতুতু দিয়ে 45 মিনিটের একটা লম্বা স্ট্রেস টেস্ট চালু করতেই প্রায় 10 থেকে 12 মিনিটের মাথায় টেম্পারেচার 45 ডিগ্রি উঠেই টেস্টটা অফ হয়ে যায়। তারপর আমরা টেম্পারেচার লিমিটটা বাড়িয়ে দিয়ে টেস্ট দিই, তখনও ফোনটা অনেক গরম হচ্ছিল, হাতে ধরে রাখা যাচ্ছিল না। এত কুলিং ফিচার আর ফ্যান দেওয়ার পরেও এই অবস্থা মেনে নেওয়া যায় না। তবুও এখানে থাকা স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেটটা কিন্তু অনেক পাওয়ারফুল, তখন এটা গরম হবেই। তবে দেখার বিষয় যে আমাদের নর্মাল ইউজ আর গেমিং এ এটা হিট হয় কিনা। দিন শেষে এটাই কিন্তু আমাদের কাছে ম্যাটার করে। পাবজি বা গেনশিং ইম্প্যাক্টের মতো ভারী গেমগুলো খেলার সময় ফোনটার ভেতরের বিশাল 7000 বর্গ মিলিমিটারের ভেপার চেম্বার কুলিং আর পেছনে থাকা ফ্যানের কম্বিনেশনে টেম্পারেচারটাকে বেশ ভালোভাবেই কন্ট্রোলে রাখে। গেমিংয়ের হিটিং ইস্যু নিয়ে যেহেতু বললাম, তাহলে এবার গেমিংয়ের পারফরমেন্স নিয়ে বলা যাক। যেহেতু এই ফোনটা বানানোই হয়েছে গেমিংয়ের জন্য, তাই আমি এতে বেশ কিছু হাই গ্রাফিক্স গেম খেলেছি আর এর গেমিং এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো লেভেলের। পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 120 FPS সাপোর্ট করে আর এখানে কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই স্মুথ গেম প্লে পাওয়া যায়। এখানে এভারেজে প্রায় 115 FPS ধরে রাখে। তাছাড়া লং টাইম গেম খেলার পরেও ফোনের পারফরমেন্স ছিল একদম স্টেবল, আর এই স্টেবিলিটি ধরে রাখতে এর ভেতরের কুলিং ফ্যানের বড় অবদান রয়েছে। ফুটবলের ক্ষেত্রে এখানেও এক্সপিরিয়েন্স ছিল দারুণ। হাই রিফ্রেশ রেট ডিসপ্লের সাথে ফাস্ট প্রসেসর মিলে বেশ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়। তাছাড়া এখানে এভারেজে 59 FPS ধরে রাখতে দেখেছি। গেনশিং ইম্প্যাক্ট এই গেমটি ফোনের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করে, কিন্তু অবাক করা ব্যাপার K13 টার্বো প্রো এখানেও হতাশ করেনি। কাস্টম গ্রাফিক্সে 60 FPS এটি অনায়াসে গেমটি হ্যান্ডেল করতে পারে আর গেম প্লেও ছিল বেশ স্মুথ, এভারেজে 58 FPS ধরে রাখে। কাস্টম গ্রাফিক্স হলেও এখানে গ্রাফিক্স কোয়ালিটি ছিল অনেক বেটার। তাছাড়া আরো বেটার গ্রাফিক্স পেতে আমরা হাইয়েস্ট গ্রাফিক্সে 30 FPS এ গেম খেলেছি। এখানে বসগুলোর সাথে ফাইটের সময় কনস্ট্যান্ট 30 FPS ধরে রাখে। তাছাড়া স্টোরেজের জন্য এতে থাকছে LPDDR5X টাইপের র্যাম আর UFS 4.0 টাইপের স্টোরেজ। এই দুয়ের কম্বিনেশনে ফোনটা খুব স্মুথলি সবকিছু হ্যান্ডেল করতে পারছিল। অ্যাপ ওপেনিং বা ক্লোজিং এর স্পিড ফ্ল্যাগশিপ লেভেলের। তাছাড়া মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্সও ছিল অসাধারণ। এর র্যাম ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডে অনায়াসে 6-7টা অ্যাপস ধরে রাখতে পারে। ওভারঅল এর পারফরমেন্স
পারফরমেন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবে অভিমান আছে এর দাম নিয়ে। এখন বলি এর ডিসপ্লের কথা। ডিজাইন এবং পারফরমেন্সের দিক দিয়ে গেমিং ফিল তো পাবেনই, সেই সাথে ডিসপ্লেটাও একটা ফ্ল্যাগশিপ ফিল দিচ্ছে। ফোনটাতে থাকছে 6.8 ইঞ্চির 1.5K 10-bit অ্যামোলেড প্যানেল, সেই সাথে আছে 120 Hz রিফ্রেশ রেট। নরমালি এর বেজেল, কালার, কন্ট্রাস্ট লেভেল এসব কিছু প্রথম দেখাতেই গুড এনাফ মনে হয়েছে। ভিডিও প্লেব্যাকের কথা বললে ইউটিউবে 4K 60 FPS HDR ভিডিও প্লে করতে পারে স্মুথলি। 100% DCI P3 কালার গামক থাকায় এখানে ডিসপ্লের কালার, শার্পনেস, ডিটেলস, ভিউইং অ্যাঙ্গেল এগুলো যথেষ্ট ভালো লেগেছে। সেই সাথে ডুয়াল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট লাউড এবং ক্লিয়ার ছিল। ব্রাইটনেসের দিক থেকেও এটা ভালো লেগেছে আমার কাছে। এর 1600 নিটস HBM ব্রাইটনেসের কারণে ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লের কন্টেন্ট দেখতে কোনো সমস্যায় পড়েনি। এছাড়া এর 120 Hz রিফ্রেশ রেট, স্ক্রোলিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং এ কোথাও কোনো রকম ল্যাগ বা স্টার্টার লক্ষ্য করিনি, সবকিছুই স্মুথ ছিল। তাছাড়া এখানে ম্যাক্সিমাম টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 Hz। অন্যদিকে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে ওপো, যেটা যথেষ্ট ফাস্ট আর অ্যাকুরেটি লেগেছে আমার কাছে। সেই সাথে ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে AGC DT Star D+। সব মিলিয়ে এই দামে ডিসপ্লেতে খুব একটা কমতি লক্ষ্য করবেন না কম্পেয়ার টু আদার্স ফোন। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলে ColorOS 15 এর ওপর, যেটা অ্যান্ড্রয়েড 15 বেস। ওপো এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে, যা সত্যি প্রশংসার যোগ্য। তাছাড়া ColorOS কিন্তু বেশি স্টেবল এবং অপটিমাইজড। যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, তাই কিছু ব্লটওয়্যার আগে থেকে ইনস্টল করা ছিল, যা আনইনস্টল করতে পারবেন। ফোনটা গেমিং আর পারফরমেন্সের জন্য বানানো, তাই এর ব্যাটারি যে শক্তিশালী হবে তা তো জানা কথাই। ওপো এখানে দিয়েছে 7000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি। আমরা গেমিং করে ব্যাটারি ব্যাকআপ চেক করেছি, আর এ সময় ফুটবল খেলেছি 4 ঘন্টা 6 মিনিটের মতো, যেখানে 2587 mAh এর মতো ব্যাটারি ইউজ হয়েছে। অন্যদিকে পাবজি খেলেছি 2 ঘন্টা 29 মিনিট, এখানে ইউজ হয়েছে 2000 mAh এর মতো। এই দুইটা গেম খেলে প্রায় 4587 mAh ব্যাটারি, যেটা বলতে গেলে 66% এর মতো চার্জ খরচ করে SOT পেয়েছি 6 ঘন্টা 35 মিনিটের মতো, যা কিনা সত্যি অসাধারণ। তাছাড়া বক্সে থাকা 80 ওয়াট সুপারবুক চার্জারটা দিয়ে ফোনটি 9% থেকে 100% 91% চার্জ হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 31 মিনিটের মতো। যদিও চার্জিংটা হালকা স্লো মনে হয়েছে, তবে খারাপ না। তাছাড়া ফোনটি রিভার্স চার্জিংও সাপোর্ট করে, মানে এটাকে আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্কের দিক থেকে এটি একটি 5G ফোন। তাছাড়া এখানে থাকছে লেটেস্ট Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং NFC-র মতো দরকারি সব ফিচার। এর কল কোয়ালিটি থেকে শুরু করে ইন্টারনেট স্পিড কোনো কিছুতেই কোনো সমস্যা ফেস করিনি। সব মিলিয়ে বলতে গেলে কানেক্টিভিটির দিক থেকে এটা একদম ফিউচার প্রুফ আইটেম। গেমিং কেন্দ্রিক ফোনের ক্যামেরা অনেকটাই লো অ্যাভারেজ হয়ে থাকে, তবে এই ফোনের মূল ফোকাস পারফরমেন্স হলেও এর ক্যামেরা পারফরমেন্স ছিল ডিসেন্ট। ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার সাথে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও রয়েছে। ডে লাইটে এর মেন ক্যামেরা বেশ শার্প এবং ডিটেইল ছবি তোলে, কালার টোনটাও ভালো। তবে সমস্যা হচ্ছে অনেক ছবিতে একটা কালচে ভাব লক্ষ্য করেছি, বিশেষ করে এর শ্যাডো এরিয়াগুলোতে। এছাড়া এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জটাও যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেটেও এটা ভালো পারফর্ম করেছে, ব্লারনেস, বোকেগুলো ভালো লাগবে। সেই সাথে এডজ ডিটেকশনটাও গুড এনাফ। 1x এর পাশাপাশি 2x এও বেটার ডিটেলস পাওয়া যাচ্ছিল। রাতের বেলায় নাইট মোডের ছবিগুলো ডিসেন্ট, নয়েস ও গেইন অনেকটাই কম, ডিটেলসটাও ভালোই। এর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ছবিগুলোতে সেই কালচে ভাবটা রয়েছে। এই জিনিসটা ছাড়া বাকি সব ঠিকঠাক। স্মুদিংটা না থাকায় ডিটেলসটাও ভালো পাওয়া যাচ্ছিল। ভিডিওর ক্ষেত্রে পেছনের ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, যা এই ফোনের একটা বড় প্লাস পয়েন্ট। তাছাড়া ভিডিওর কোয়ালিটি দিনের আলোতে যথেষ্ট ভালো পাওয়া যায়। OIS-টা এখানে অনেকটা বেটার পারফর্ম করে, যার ফলে স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছিল। এদিকে সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটিও ছিল ডিসেন্ট। এখানে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। সোজা কথা, এই ফোনের ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেলের নয়, তবে আপনার দৈনন্দিন ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য যথেষ্ট। ওভারঅল ওপ্পো K13 টার্বো প্রো এই ফোনটা সত্যিকারের একটা পাওয়ার হাউস, যার মেন আকর্ষণ হলো এর 8GB কুলিং সিস্টেম, সেই সাথে টপ টিয়ার পারফরমেন্স, ম্যাসিভ ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং। তাই আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা এমন একজন ইউজার হন যার কাছে পারফরমেন্সই শেষ কথা, তাহলে আমি বলবো এই ফোনটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে। সেই সাথে গেমিং ফোন হিসেবে এর ক্যামেরা পারফরমেন্স খারাপ না, ডিসেন্টই বলা যায়। এখানে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে 40,000-এর আশেপাশে পাওয়া গেলে ভালো একটা ডিল হতো। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকবেন। এখানে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে 45,000-এর আশেপাশে পাওয়া গেলে ভালো একটা ডিল হতো।